সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তে আমার সাথে যারা আছেন অফলাইন এবং অনলাইনে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ডে। আহ আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা ও ক্রিয়া মনোবিজ্ঞান। শিক্ষা ও ক্রিয়া মনোবিজ্ঞান এই সাবজেক্টের উপরে আমরা কয়েকটা কোশ্চেনের উপরে আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রথমে যে প্রশ্নটার উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সমগ্রতা মতবাদটি ব্যাখ্যা করুন। কোশ্চেনটা হচ্ছে, আমি আবার বলছি, শিক্ষার ক্ষেত্রে সমগ্রতা মতবাদটি ব্যাখ্যা করুন। খুব কঠিন কিছু নয়, খুব সুন্দর একটা কোশ্চেন। আজকের আলোচনা এবং পরে যদি আপনি আরেকটু বইটা খুলে পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। গেস্টালস্ট একটি জার্মান শব্দ, অর্থাৎ সমগ্রতা বা গেস্টালস্ট বলা হয়। হ্যাঁ, এটার মতবাদ আর কি, যে গেস্টালস্ট একটি জার্মান শব্দ। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্রাকচার। এর প্রতিশব্দ হচ্ছে, ইংরেজি শব্দ হচ্ছে স্ট্রাকচার, বাংলায় বলা হয় গঠন। আচ্ছা, গঠন বা কাঠামো, যে কোনো একটা বলতে পারি আমরা। তো গেস্টালস্ট মতবাদকে সমগ্রতাবাদ বলা হয়। সমগ্রতাবাদ বলা হয়। গেস্টালস্ট মনোবিজ্ঞানীগণ থর্নডাইকের শিখন সংক্রান্ত মতবাদের সমালোচনা করেন। থর্নডাইকের মতে শিখন মূলত স্নায়ুতন্ত্রমূলক কোনো নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনই হচ্ছে শিখন। অর্থাৎ মূল কথাটা কিন্তু শিখন নিয়েই আমরা বলছি। গেস্টালট মতবাদবাদীরা মনে করেন যে শিখন শুধু চেষ্টা ও ভুল সংশোধনের ক্রমিক ফল নয়। গেস্টালট মনোবিজ্ঞানীগণ অবশ্যই স্বীকার করেন যে শিখনের প্রাথমিক স্তরে অল্প বিস্তর ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। অর্থাৎ শিখনটা যে শুধু মানে চেষ্টা ও ভুল সংশোধনের ক্রমিক সেটা নয়। আচ্ছা, শিখন প্রাথমিক স্তরের অল্প বিস্তর বা ভুলভ্রান্তি হওয়াটাও হচ্ছে স্বাভাবিক। এখন আচ্ছা, এখন মনে করেন যে আহ কিন্তু সেই ভুল ভ্রান্তির মধ্য দিয়ে অগ্রসর হলেও হঠাৎ সমগ্র পরিস্থিতি সম্বন্ধে তার এক প্রকার অন্তর্দৃষ্টির উদয় হয়। অর্থাৎ প্রচেষ্টা ও ভুল ভ্রান্তি সংশোধনের প্রক্রিয়ায় যে শিখন, তা নয়। মূলত এটা আপনার উম, মানে অন্তর্দৃষ্টি থেকে, হ্যাঁ, ভিতর থেকে কোনো একটা কিছু উদয় হয়, সেটাকেই হচ্ছে প্রকাশ পায় আপনার বাহ্যিক আচরণের মধ্যে দিয়ে। মানে ভিতর থেকে আসে, এসে সেটা প্রকাশ পায়, এটাই হচ্ছে শিখন। এটা গেস্টালস্টের তাদের মতবাদের আর কি ইয়ে। আচ্ছা, এখন গেস্টালস্ট মনোবিজ্ঞানীগণ তাদের এই শিখন সংক্রান্ত মতবাদের সমর্থনে কয়েকটি পরীক্ষা চালায়। গেস্টালস্ট গেস্টালস্টের মনোবিজ্ঞানীগণ কি করে, অনেকগুলা পরীক্ষা চালান। সেই পরীক্ষারই একটা নমুনা, অর্থাৎ একটা ঘটনা হচ্ছে লিখতে হবে। ঘটনাটা হচ্ছে এরকম যে, মনে করেন একজন, একটা ক্ষুধার্ত শিম্পাঞ্জি বা গরিলা, একটা শিম্পাঞ্জি বা গরিলা মনে করেন ক্ষুধার্ত, তাকে একটা খাঁচার ভিতরে রাখা হলো। খাঁচার ভিতরে রাখা হলো এবং
তার থেকে, খাঁচা থেকে বেশ কিছুটা দূরে কিছু কলা রাখা হলো, পাকা কলা রাখা হলো, যেটা এই ধরনের প্রাণীদের খুব মানে প্রিয় খাবার, তারা খেতে খুব ভালোবাসে। তো এই প্রাণীটা খাঁচা থেকে বেশ কিছুটা দূরে কিছু পাকা কলা রাখা হলো, এবং এই খাঁচার ভিতরে আপনার দুইটা লাঠি, দুইটা স্টিক রাখা হলো, যেটা ভিতরটা ফাঁকা, এই ধরনের দুইটা লাঠি রাখা হলো। এবং এই লাঠি দুইটা মানে মানে একটা লাঠি দিয়ে যেন সে কলাটাকে আনতে না পারে বা হাত দিয়ে আনতে না পারে, ঠিক এমন একটা পজিশনে সেই কলাগুলো রাখা হলো। এখন যখন রাখা হলো, তখন শিম্পাঞ্জিটা কি করলো, বা গরিলাটা, ওই প্রাণীটা কি করলো, ওই খাবারটা প্রথমে সে হাত দিয়ে আনার চেষ্টা করলো। এখন সে হাত দিয়ে আনতে পারছে না, বাধ্য হয়ে তার ভিতরে, খাঁচার ভিতরে যে লাঠি ছিল, সে লাঠি দিয়ে প্রথমে কলাটা আনার চেষ্টা করলো। তাতেও সে সফল হতে পারছে না, সে খাবারটা আনতে পারছে না। তখন বেশ কিছুক্ষণ সে কি করলো, ওই লাঠি দুটো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। নাড়াচাড়া করতে করতে হঠাৎ সে কি করলো, একটা লাঠির ভিতরে আরেকটা লাঠি ঢুকিয়ে দিল। দেওয়ার ফলে কি হলো, লাঠিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, তাই তো? লাঠিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, লাঠিটা বড় হয়ে গেল। তখন সে কি করলো, ওই যে এতক্ষণ তো সফল হয়নি সে কলাটা আনতে, ওই লাঠি দিয়ে সে কলাটা আনার চেষ্টা করলো। তখন কি হলো, সে কলাটা আনতে পারলো, কারণ তার যে দৈর্ঘ্য ছিল তার থেকে লাঠিটা বড় ছিল, বা সেটা আনা সম্ভব ছিল। তাই সে কি করলো, ওই লাঠিটা দিয়ে আনলো, কলাগুলো নিয়ে আসলো, এবং সে সক্ষম হলো, সফল হলো। এখন এই যে শিখনটা, এটা যে শুধু প্রচেষ্টা বা ভুল সংশোধনের প্রক্রিয়া হয়েছে তা নয়। গেস্টালটবাদীরা মনে করে যে এটা হচ্ছে, এই যে শিম্পাঞ্জির যে শিখন প্রক্রিয়াটা, এটা হচ্ছে শুধু যে প্রচেষ্টা ভুল সংশোধনের মাধ্যমে হয়েছে তা নয়, এটা হলো অন্তর্দৃষ্টি তাকে সাহায্য করেছে। তার ভিতরে একটা প্রক্রিয়া কাজ করেছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে তার এই শিখনটা শিক্ষণটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ সে কিন্তু প্রথমে একভাবে চেষ্টা করেছে, প্রথমে হাত দিয়ে চেষ্টা করেছে, তারপর লাঠি দিয়ে চেষ্টা করেছে। যখন সে বিফলে গেছে, সফল হতে পারেনি, তখন সে কি করেছে, সে চেষ্টা করেছে দুইটা লাঠি দিয়ে জোড়া দিয়ে আনতে। অর্থাৎ তার মনের ভিতরে, তার অন্তরের ভিতরে একটা অনুভূতি কাজ করেছে, সেটার সাহায্যে সে এই শিক্ষণটা প্রকাশ করতে পেরেছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে শিখন শুধু প্রচেষ্টা ও ভুল সংশোধনের প্রক্রিয়া না, এটা হলো অন্তর্দৃষ্টির সাহায্যে একটা প্রকাশ। আচ্ছা, তাহলে আমরা শিক্ষার ক্ষেত্রে সমগ্রতা মতবাদটি আমরা ব্যাখ্যা করলাম। এই কোশ্চেনটা কিন্তু হয়ে গেল খুব ছোট এবং অনেক সুন্দর। আপনাকে ঘটনাটা লিখতে হবে। হ্যাঁ, প্রথমে শিখনটা কি, কিভাবে এসেছে, বা এই শব্দটা কোথাকার, কি বৃত্তান্ত, এটা লেখার পরে আপনার এই যে পরীক্ষণে যে কার্যের যে বিবরণটা, যে ঘটনাটা, সেটা আপনাকে এভাবে লিখতে হবে। আপনি শিম্পাঞ্জির এটা সুন্দর করে ঘটনাটা লিখবেন। আচ্ছা, এবার আসে খুব সিম্পল একটা প্রশ্ন, খুবই সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল। সেটা হচ্ছে বিশ্রাম। আমরা বিশ্রাম নেই কোনো কাজ করতে করতে, যখন আমরা টায়ার্ড হয়ে পড়ি, তখন বিশ্রামের প্রয়োজন। তা এই বিশ্রাম, আরেকটা জিনিস হচ্ছে নিদ্রা, অর্থাৎ ঘুম। এই ঘুম আর বিশ্রাম, যেটা কি এক জিনিস? অবশ্যই না, দুইটা এক জিনিস না। তাহলে বিশ্রাম কি, আর ঘুম মানে নিদ্রা কি, ঘুম কি, এটা একটু আমাদের জানতে হবে। এটা একটা কোশ্চেন আসতে পারে, 21 সালে এটা এসেছে যে বিশ্রাম এবং
নিদ্রা কি, ব্যাখ্যা করুন, অথবা সংজ্ঞা দিন। এরকম শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, বা এক কথায় যে কোনো একটা বিভাগে থাকতে পারে। হুম, তো আমরা জেনে রাখি জিনিসটা আর কি। শারীরিক বা মানসিক পরিশ্রমের পর শরীরকে একটু আরাম দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে বিশ্রাম। অর্থাৎ আমি অনেকক্ষণ পরিশ্রম করলাম, খেলাধুলা করি, আর মানে কায়িক পরিশ্রম করি, বা আহ, বাড়িতে হোক, মাঠে হোক, যেখানে হোক, ক্লাসে হোক, আমার একটা পরিশ্রম হয়, তাই না? আমি একটা মানে যে এই যে অনেকক্ষণ আমি একটা কথা বলছি আপনাদের সামনে, এই যে অনেকক্ষণ, এটা একটা পরিশ্রম। তো পরিশ্রমের পরে কি হয়, আমাদেরকে একটু বিশ্রাম নিতে হয়, শরীরটাকে একটু আরাম দিতে হয়। তার একটা জাস্ট একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে বিশ্রাম। আচ্ছা, এতে কি হয়, ঘুম কিন্তু পুরোপুরি হয় না, যে আমি ঘুমিয়ে গেলাম, নাক ডেকে ঘুমালাম, হ্যাঁ, একেবারে গভীর ঘুমে চলে গেলাম। না, বিশ্রামটা কিন্তু ঘুম না। বিশ্রামটা হচ্ছে আপনার একটা জাস্ট প্রক্রিয়া। আমি কিছুক্ষণ একটু বসে আমার মানসিক এবং শারীরিক কিছুটা চাপ আমি কমিয়ে আনবো, কিছুটা রিলিফ থাকবো, রিল্যাক্সে থাকবো। হ্যাঁ, জাস্ট ওই মুহূর্তে আমি কোনো টেনশনে যাব না। হ্যাঁ, কোনো মেন্টালি ভাবে বা শারীরিকভাবে কোনো চাপ নিব না। জাস্ট কয়েকটা মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা আমি একটা বিশ্রামে যেতে পারি। অর্থাৎ আমি কোনো পরিশ্রম করবো না, আবার গভীর ঘুমে যাব না। এটাই হচ্ছে বিশ্রাম, জাস্ট রেস্ট। ঠিক আছে, এবার আহ, বিশ্রামে কি হয়, বিশ্রামে মস্তিষ্কটা রিল্যাক্স থাকে, রিলিফ পায়। হ্যাঁ, আমার আমার মস্তিষ্কটাকে আমি রিলিফ দিই, জাস্ট এটা হচ্ছে বিশ্রাম। যেমন মস্তিষ্কটাকে আমি রিলিফ দিলাম। এবার আসি নিদ্রা। নিদ্রা, হ্যাঁ, স্লিপ। নিদ্রা আসলে কি? হ্যাঁ, এটা হলো প্রাকৃতিক চক্রাকারে ঘটে যাওয়া গভীর বিশ্রামের একটা পরীক্ষা অবস্থা, যেখানে মস্তিষ্ক ও দেহ কিছু সময়ের জন্য বাইরের উদ্দীপনার প্রতি সাড়া কমিয়ে দেয়। অর্থাৎ আমি বিশ্রামের একটা মানে গভীর একটা প্রক্রিয়া, একটা অবস্থা, যে এখানে হচ্ছে আমি আমার মস্তিষ্ককে একদম রিলিফ করে দেবো। অর্থাৎ আমি ঘুমিয়ে যাব, আমার বাইরের জগৎটাকে কিছু সময়ের জন্য ভুলে যাব। হ্যাঁ, কিছু সময়ের জন্য আমি ভুলে যাব, আমি গভীর ঘুমে চলে যাব। হ্যাঁ, তা এই গভীর ঘুমটা কিন্তু সব সময় কিন্তু হচ্ছে হয় না। গভীর ঘুমটা আমাদের সব সময় হয় না। গভীর ঘুমটা হচ্ছে যখন আমার অনেক বেশি পরিশ্রম হয়ে যায়, বা বিশেষ করে আমরা রাতে, রাতে তো আমরা কোনো পরিশ্রম করি না, কোনো কাজ করি না, সেজন্য আমরা কি করি, রাতে হচ্ছে আমরা গভীর ঘুমে যাই। ওটাকে কিন্তু তখন বিশ্রাম বলে না, ওটা হচ্ছে নিদ্রা, স্লিপ, ঘুমিয়ে যাওয়া, গভীর ঘুমে আহ, চলে যাওয়া। যে আমার বাইরের যে জগৎটা, এটা থেকে আমাকে, আমার মস্তিষ্ক, আমার শরীরকে, আমার চিন্তা চেতনা সবকিছুকে রিলিফ করে দেওয়া, একেবারে গভীর ঘুমে চলে যাওয়া। মানুষ যখন সারা দিন অনেক পরিশ্রম করে, পরিশ্রম করার পর সে কিন্তু বিশ্রাম নেয়, কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপরে কিন্তু সে দিনের কিন্তু গভীর ঘুমে যেতে পারে না। হ্যাঁ, তার বিশ্রাম নেওয়ার পরে তাকে হয়তো আবার কাজ করতে হয়, আবার পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এভাবে দেখা যায় যে গভীর ঘুমটা হয় না, নিদ্রাটা হয় না। তাহলে আমরা বিশ্রাম এবং নিদ্রা দুইটার পার্থক্যটা বুঝতে পারো, যে বিশ্রামটা হচ্ছে গভীর ঘুম না, যা শরীরকে, আমার মস্তিষ্ককে একটু রিলিফ দেওয়া। আর নিদ্রা হচ্ছে গভীরভাবে ঘুমিয়ে যাওয়া, একেবারে পৃথিবীর বাইরের যে জগৎটাকে আমি একেবারে ভুলে যাব। আমি মানে আমার মস্তিষ্ক, আমার শরীর, আমার মনটাকে একেবারে মানে অন্য একটা জায়গায় নিয়ে যাব। হুম, সেটাকে নিদ্রা বলে। যাই হোক, তাহলে আমরা নিদ্রা এবং বিশ্রাম এটাতেও জানতে পারলাম। আচ্ছা,
এবার একটা ছোট্ট আরেকটা প্রশ্ন আসি, সেটা হচ্ছে অবসাদের কারণ ও প্রতিকার গুলো বর্ণনা করুন। এটা 18 সালে 20 সালে এসেছিল এই কোশ্চেনটা। অবসাদের কারণ ও প্রতিকার গুলো বর্ণনা করুন। নিদ্রা বিশ্রামের সাথে কিন্তু এর একটা মানে ইয়ে আছে, সম্পর্ক আছে। তো অবসাদের কারণগুলো কি? একই কাজ দীর্ঘক্ষণ করে ধরে করা, একই কাজ অনেক সময় ধরে দীর্ঘক্ষণ ধরে করা। হ্যাঁ, এটা হচ্ছে একটা কারণ অবসাদের। একই কাজ দীর্ঘক্ষণ ধরে করার ফলে কি হয়? মাংসপেশির তন্তু ক্ষয় সাধিত হয়। মাংসপেশির তন্তু ক্ষয় সাধিত হয়। এতে আচ্ছা হয়ে এক প্রকার